শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল করি। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্কবাণী দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশ ও জাতির কথা ভেবে হানাহানি না করে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সংসদ নির্বাচন শেষে জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়, এমনটাও স্পষ্ট জানান জেনারেল ওয়াকারুজ্জামান। যে কথা মনের মধ্যে ছিল। রাওয়া ক্লাবের আয়োজনটি ছিল জাতীয় সেনা শহীদ দিবসের। দিবস ছাড়িয়ে সেনাপ্রধানের বক্তব্যে উঠে আসে সামগ্রিক পরিস্থিতিতে উদ্বেগ, প্রত্যাশা এবং ঐক্যের আহ্বান। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। তাই ভবিষ্যতের কথা ভেবে সবাইকে সতর্ক করেন তিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। সেনাপ্রধান বললেন, ডানে বায়ে গিয়ে লাভ হবে না, বিভেদ থাকলে সেটা ঠিক করতে হবে আলোচনা করে। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না। সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রতি কারো কারো বিদ্বেষ আছে উল্লেখ করে জেনারেল ওয়াকার সবার কাছে সহায়তা কামনা করেন। 18 মাসের মধ্যে একটা ইলেকশন, আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। পিলখানা মামলায় যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন সেনাপ্রধান। বিচারিক প্রক্রিয়া নষ্ট না করে আহ্বান জানান আলোচনায় সমাধানের। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের দিন আজ। ইতিহাসের কলঙ্কতম এই ঘটনায় বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি। প্রথমবার পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। সকালে বনানী কবরস্থানে শহীদ সেনা সদস্যের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদ পরিবারের সদস্যরাও জানান শ্রদ্ধা। তারা দাবি করেন ঘটনার মূল কারণ খুঁজে প্রকৃত পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিতের। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের কথা বলে একে একে হত্যা করা হয় সেনাবাহিনীর 57 জন বীর সদস্যকে। নৃশংস এই ঘটনায় মৃত্যুবরণ করেন মোট 74 জন। 2025-এ এসে প্রথমবারের মতো এই দিনটি জাতীয় দিবস হিসেবে পালন করা হলো। দিনের শুরুতেই শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। এরপর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন 2009 সালের 25 ফেব্রুয়ারিতে শহীদ সহকর্মীদের প্রতি। শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক। শহীদদের আত্মার শান্তি কামনার দোয়ায় অংশ নেন সকলেই। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচারের জন্যই নতুন কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে। সকাল 10টার পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে বিএনপির প্রতিনিধি দল। দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়
যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনাগুলো ঘটানো হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। ইতিহাসের কলঙ্কময় এই দিনে যাদের হত্যা করা হয়েছিল তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন সামরিক কবরস্থানে। কেউ বাবা হারিয়েছেন, কেউ বা সহকর্মী। সকলেরই আশা প্রকৃত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত হবে। একটা প্যারামিলিটারি ফোর্স দ্বারা সংগঠিত হয়েছে মিলিটারি অফিসারদের উপরে। আর বিচারটা অবশ্যই চাচ্ছি, খুব স্ট্রংলি চাচ্ছি, সবসময় চেয়ে আসছি। আপনারা প্রচার করেন নাই, সেটা মানে এটা বলার কিছু অপেক্ষা রাখে না, কেন করেন নাই। ভাষা শহীদ দিবসকে যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া গেছে, আমি মনে করি এটাকেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমাদের প্রক্রিয়াটা চলমান থাকা উচিত। কালকে আমার জন্মদিন, আজকে আমার বাবা মারা গিয়েছে 25 তারিখে। বাবা বলে গিয়েছে যে তুমি দুইটা জিনিস করবা, নামাজ কালাম, দোয়া, আর হচ্ছে অলওয়েজ আমার জন্য দোয়া রাখবা। আমাদের দেশে দেখে অনেকে আছে না বাবা মা ছাড়া, সো আল্লাহ ওদেরকে কিভাবে চাচ্ছে, আল্লাহ আমাদের কিভাবে চালাচ্ছে। সো আল্লাহ কখনো হি নেভার বার্ডেন হিজ সার্ভেন্টস। দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো ঘটনার বিরুদ্ধে রাজনীতি নয়, বরং পুরো দেশকে এক হবার আহ্বান ছিল শহীদ স্বজনদের কণ্ঠে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ড নিয়ে জাতিকে অনেক দিন বিভ্রান্তিতে রাখা হয়েছে, আর এই নির্মমতার সুবিচার নিশ্চিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ। জাতীয় শহীদ সেনা দিবসের বাণীতে এমনটা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে আরও তিনি বলেন, সুবিচার নিশ্চিতের লক্ষ্যেই কাজ করছে সরকার। সমব্যথী হয়ে দেশ এবং জনগণের শহীদ পরিবার এবং নিপীড়িতদের পাশে দাঁড়াবে, এই আশাবাদও জানান তিনি। গভীর বেদনার সঙ্গে স্মরণ করেন জাতির সূর্য সন্তান শহীদ সেনা কর্মকর্তাদের। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এখন থেকে দিনটি চেতনা আর অনুভূতির একটি নিয়ামক হবে। মনে করিয়ে দিবে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পথ চলা একদল সাহসী মানুষের অনাকাঙ্ক্ষিত নির্মম মৃত্যুর কথা। জাতীয় শহীদ সেনা দিবস স্মরণে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করে রিটায়ার্ড আর্মড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। এতে সাবেক সেনা কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যদের সাথে অংশ নেন বিশিষ্টজনরা। দাবি তোলেন বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। প্রথমবার স্মরণ করা হলো জাতীয় সেনা শহীদ দিবস। দিবসটি ঘিরে আলোচনা ও দোয়ার আয়োজন করে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। সেনাপ্রধান, নৌপ্রধান, বিজিবির মহাপরিচালকের উপস্থিতিতে অতিথি পর্দা উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এতে অংশ নেন সাবেক সেনা কর্মকর্তা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য ও বেঁচে ফেরা অফিসাররা। ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমাজের বিশিষ্টজনরা। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও বেঁচে ফেরা অফিসাররা। বলেন, ন্যায় বিচারের জন্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। এই পুরো নারকীয় হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড কে ছিলেন, কে বা কারা ছিলেন, তাদের চেহারা উন্মোচন করা হোক। অনেক আপ্যায়ন, একটা ইচ্ছা ছিল যে শহীদ সেনা দিবস আমরা দেখতে পারবো, অ্যান্ড ফর দ্যাট থ্যাংক ইউ টু দ্য চিফ অ্যাডভাইজার। এই বিচার যেন অবশ্যই হয়। আমাদের দেশি বিদেশি যে চরিত্রগুলি আছে উন্মোচিত, তাদেরকেও ফাঁসি কাশিতে ঝুলাতে হবে। এ সময় স্বাধীন তদন্ত কমিশন প্রধান জানান, বিচার নিশ্চিত করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। এই তদন্ত কমিশন যদি ফেল করে যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমরা সন্দিহান আমাদেরকে হতেই হবে। আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু ডু জাস্টিস টু মাই জব।
আলোচনায় যোগ দেন রাজনৈতিক নেতারাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের সাথে প্রতিবেশী রাষ্ট্র জড়িত। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দলকানা রাজনীতি পরিহারের আহ্বান জানান। যখন যে স্তরে যতই বয়স হোক, আমরা সোলজার, দেশের জন্য জীবন দেব আমরা, এবং আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। 4-5টি বিষয়ে আমাদের জাতীয়ভাবে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা যদি এখানে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এই জাতি তার লক্ষ্যে পৌঁছতে পারবে। অনুষ্ঠানে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গানের জন্য শিল্পী হায়দার হোসেনকে সম্মাননা দেয়া হয়। বিডিআর নাম ফিরিয়ে আনার দাবি করেন বক্তাদের কেউ কেউ। আমি এখন সম্মেলন করব। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। পদত্যাগের পর নাহিদ ইসলাম ব্রিফিংয়ে জানিয়েছেন, এখনও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে সরকারের বাইরে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য তার রাজপথে থাকা প্রয়োজন। একই সাথে তিনি বলেন, জনগণের সাথে মিলেমিশে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে চান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তাতে উল্লেখ করেন, নানামুখী চ্যালেঞ্জের মধ্যে উপদেষ্টার দায়িত্ব পালনে সদা সচেষ্ট ছিলেন তিনি। বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র জনতার কাতারে নিজের উপস্থিত থাকা উচিত বলে মনে করেন তিনি। ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারের চেয়ে রাজপথে তার ভূমিকা হবে বেশি। আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে, এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান, এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্রটা জমা দিয়েছি। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে, এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। রাজনীতির মাঠে সরব হতে অবশেষে সরকারের দায়িত্বরত পথ ছাড়লেন নাহিদ ইসলাম। যোগ দেবেন শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে। আর ছাত্রনেতা হিসেবে গত 6.5 মাস কাজ করেছেন সরকারের দেয়া ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে। এবার তিনি কাজ করবেন শিক্ষার্থীদের রাজনৈতিক দলে। আমাদের 2-3-4 তারিখ টানা কর্মসূচি থাকবে। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের গণপদযাত্রা শুরু হবে। শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে একক নেতৃত্ব না থাকলেও যে 2-3 জনের নাম শোনা যেত, তাদেরই একজন নাহিদ। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আমরা আগামী 3 এবং 4 জুলাই আন্দোলনের সময় তীব্র চাপে ছিলেন সমন্বয়করা। তুলে নিয়ে নির্যাতন করা হয় তাদের। নাহিদের শরীরের ক্ষতচিহ্ন দেখে বিস্মিত হয় দেশবাসী। শত অত্যাচারেও পিছপা হননি সমন্বয়করা। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে কথা স্বীকার করে পুলিশ। সেখানেও নানাভাবে হেনস্থা করা হয় শিক্ষার্থীদের। 3 আগস্ট শহীদ মিনারের কর্মসূচি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণা করা হয়। রাতেই জানানো হয় লং মার্চ টু ঢাকা 6 আগস্টের বদলে একদিন আগে অর্থাৎ 5 আগস্ট করবে ছাত্র জনতা। খুনি হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতন করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন নাহিদ ইসলাম। অবশ্য আগেও গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল তার। এবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের নতুন দলের নেতৃত্ব নিচ্ছেন নাহিদ। তাই স্বেচ্ছায় সরে যাওয়া উপদেষ্টার দায়িত্ব থেকে। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। কোটা বিলোপ বা বৈষম্য বিলোপের যে আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা, পরে তা গিয়ে ঠেকে রাষ্ট্র মেরামতের প্রস্তাবে।
এখন নতুন দল গঠন করে সেই মেরামতের প্রক্রিয়ায় কি মাত্রা যোগ করবেন নাহিদ হাসনাতরা তা সময়ই বলে দেবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 2009 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগের আমলে 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 100টি অভিযোগ দাখিল করেছে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংস্থাটি। গুম হওয়া 100 জনের মধ্যে 95 জন এখনো ফেরত আসেনি। এর মধ্যে রয়েছেন বিএনপির নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন, অভিযোগের শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবি, সিসিটিসির সহ সাবেক ঊর্ধ্বতম 60 কর্মকর্তাকে আসামি করা হয়েছে। 100টি অভিযোগ এখানে দায়ের হয়েছে এবং এই অভিযোগ যাদের বিরুদ্ধে দায়ের করেছেন তারা হলো অফিসার অফ র্যাব, অফিসার ডিবি, অফিসার পুলিশ, অফিসার সিটিটিসি এবং অফিসার ডিজিএফআই। 6 মাস চলে যাওয়ার পরেও আমরা কোনো আমাদের তথ্য জানতে পারিনি, অ্যাটলিস্ট ভিকটিম ফ্যামিলিগুলো জানতে পারিনি যে এই মানুষগুলোর সাথে কি করা হয়েছে। 18 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত 85 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিলেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। আর এই নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 85 জনকে চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুতরা মামলা করলে 2010 সালের 12 এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেয়। কিন্তু রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষের করা আপিল মঞ্জুর করে 2022 সালের 1 সেপ্টেম্বর 85 জনের চাকরি পুনর্বহালের রায় বাতিল করা হয়। এরপর 2023 সালে পৃথক 5টি আবেদনে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনায় আবেদন করেন চাকরিচ্যুতরা। আজ সেই রিভিউ আপিলের চাকরি পুনর্বহালের আদেশ দিলেন বিচারক। আমরা রিভিউ ফাইল করে রেখেছিলাম, সেই রিভিউ শুনানি শেষে আজকে মাননীয় আদালত, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশনে লিভ গ্রান্ট হওয়ার পরে অ্যাপিল অ্যালাউ করেছেন, সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন সকল সুযোগ সুবিধা সহ। আজকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং আমি মনে করি এই ন্যায় বিচারের প্রতিষ্ঠা ধারা যদি অব্যাহত থাকে আগামী দিনে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সবকিছু পুনরুজ্জীবিত হবে এবং মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত হবে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি নানা রকমের কথা বলছে, এর ফলে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমনটা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, ভোটের দল, আর তাই নির্বাচন দাবি করা স্বাভাবিক। এটাকে কেউ অন্যভাবে নিলে সেটা হবে অস্বাভাবিক। আর এর আগে দুপুর 2টা থেকে নগরীর টাউন হল মাঠে সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বক্তারা অন্তর্বর্তী সরকারকে একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সম্মেলনে মহানগরের 27টি ওয়ার্ডের নেতা কর্মীরা অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে নীলফামারীতে সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদিন ফারুক। তিনি বলেন, শেখ হাসিনা সরকার আমলাদের দিয়ে বিরোধীদের উপর দমনপীড়ন চালিয়েছিল। 2014, 18 ও 24-এর নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসি, এসপিদের গ্রেফতার করা হয়নি কেন, সেই প্রশ্ন তোলেন জয়নাল আবেদিন ফারুক। সমাবেশে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় জনসভা করেছে বিএনপি। বিকেল 4টায় শহরের আব্দুর রাজ্জাক পার্কে জনসভাটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সারা দেশে শুরু হয়েছে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। এর অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় চলে এই অভিযান। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মানুষকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, অলিতে গলিতে টহল দিচ্ছে পেট্রোল টিম।
রাজধানী জুড়ে যৌথ বাহিনীর তল্লাশি, অলিগলিতে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর টহল। রাজধানীর রাতের এই চিত্র বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। তারা তো কথা বলারও সুযোগ দেয় না যে ছিনতাইগুলো হচ্ছে। সো এইভাবে করে বলেন আর আরও হার্ডলাইনে যে বলেন, যেইভাবেই বলেন ওটা আমাদের জন্য বেটার। কাজকর্ম করে বা ব্যবসা বাণিজ্য করে এদের নিরাপত্তার জন্য এই অভিযানটা অবশ্যই প্রয়োজন আছে। আমাদের জন্য ভালো, জনগণের জন্য ভালো, পাবলিকের জন্য ভালো নিরাপত্তা। সরকারকে ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে বলেও জানান তারা। আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টহল সহ চেকপোস্ট এইগুলো তো স্থাপন করেছি, পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে। তো আশা করি মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল এই আস্থাটা আবার ফিরে আসবে। ঘোষণার প্রেক্ষিতে আমাদের যে টহল কার্যক্রম আগের থেকে কয়েক গুণ জোরদার করা হয়েছে। এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতদিন না পর্যন্ত জনগণের আস্থা আমাদের উপর ফিরে আসে। রোববার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়েচড়ে বসে সরকার। এরপরেই সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ টহল অভিযান ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলে উত্তরবঙ্গগামী বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আলমগীরের 6 দিন এবং রাজীবের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এর আগে গ্রেফতারকৃত 3 জনের দেয়া তথ্যে গতকাল অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আলমগীর হোসেনকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুটের 4,210 টাকা এবং 2টি রূপার আংটি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। পরে আলমগীরের দেয়া তথ্যে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয় রাজীব হোসেন নামে আরেকজনকে, উদ্ধার করা হয় বিভিন্ন মালামাল। আর এই নিয়ে এই মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 5 জনে। চাঞ্চল্যকর বাস ডাকাতির মূল মাস্টারমাইন্ড আলমগীরকে আমরা গ্রেফতার করেছি। সুতরাং তার কাছে অনেক তথ্যপত্র আছে বলে আমরা ধারণা করছি। প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেই তো তার দেওয়া ভাষ্যমতে এবং আমাদের যে সমস্ত ইনফরমেশন ছিল, এই লুণ্ঠনকৃত মোবাইল, টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড, বিদ্যুৎ বিলের পরিশোধ, ইভেন বাসের টিকিট পাওয়া গিয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবনে ফের তালা ঝুলাতে গিয়ে শিক্ষকদের প্রতিবাদের মুখে পিছু হটেছেন শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে শিক্ষকদের নিয়ে বাসভবনের বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। বেলা 12টার দিকে ভিসির বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। ভেতরে কেউ থাকলে তাদের 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসার জন্য মাইকে আহ্বান জানান তারা। এ সময় শিক্ষকরা বেরিয়ে এসে গেটে তালা দেয়া কর্মসূচির প্রতিবাদ জানান। 15 থেকে 20 মিনিট পর ভিসির বাসভবনের সামনে থেকে সরে যান শিক্ষার্থীরা। এর আগে 21 ফেব্রুয়ারি রাতে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেন ভিসি। গত 18 ফেব্রুয়ারি দুপক্ষের সংঘর্ষের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেলা 12টার সময় আমরা ওইখানে সকল শিক্ষার্থীরা মিলে ওইখানে যাই যে তালা মারার জন্য। বেশ সংখ্যক শিক্ষক ওইখানে ছিল, তাদের সম্মানার্থে আমরা তালা না মেরে চলে আসি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো শিক্ষক যে উনি ভিসি মাসুদ স্যারকে ব্যাকআপ দিয়ে দাঁড়িয়ে আছেন, তো এই শিক্ষক যদি সেদিন 18 তারিখ দাঁড়িয়ে থাকতেন তাহলে কি আমাদের এই ভাইরা যারা জখম হয়েছে তারা কি মার খেত? আমরা এই প্রাণের প্রতিষ্ঠানে চাই না যে রাজনীতি আসুক, বহিরাগতদের আক্রমণ থেকে আমাদের ছাত্ররা নিরাপদ থাকুক। প্রত্যেকটা দাবির সাথে আমরা যৌক্তিক দাবিগুলোর সাথে আমরা একমত এবং সেটা নিয়ে কোর্ট প্রশাসনও কাজ করছে, আমরাও রাত দিন কাজ করছি। রাজধানীতে দুদফা জানাজা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের। দুপুর 2:30টায় আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এর সময় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা ছাড়াও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। পরে মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বাদ আসর সেখানে অনুষ্ঠিত হয় জানাজা। অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা। শুক্রবার জুমার পর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে জানাজা শেষে রাউজানের গহিরায় দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিককে।
এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার এবং সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। সকালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বর্ষিয়ানী নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তার বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেন, দেশের পট পরিবর্তনের পর তার চলে যাওয়া দেশের রাজনীতির জন্য ক্ষতি। চট্টগ্রামে একটি জনসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের। মঙ্গলবার ভোরে উঠে ধানমন্ডির বাসা থেকে জনসভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বর্ষিয়ানী নেতা, কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সকাল 7টার দিকে হাসপাতালে নিলে জানা যায় মারা গেছেন আব্দুল্লাহ আল নোমান। রাজনীতির ময়দানে আর যাওয়া হলো না তার। তাকে দেখতে ভিড় জমান শুভাকাঙ্ক্ষী স্বজনরা। সন্তান বলছেন, আব্দুল্লাহ আল নোমান বাবা পরিচয়ের ঊর্ধ্বে ছিলেন একটি প্রতিষ্ঠান। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। আর 4 দিন আগে আমাকে বললো তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাবো। দেশ নিয়ে তার ভাবনা ছিল সুদূরপ্রসারী। রাজনৈতিক চিন্তায় প্রজ্ঞাবান নক্ষত্রের পতন বলছেন শুভাকাঙ্ক্ষীরা। রাজনৈতিক কর্মী হিসাবে উনি একটু আদর্শিক জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন। উনার সমাজ পরিবর্তনের যে বৃহত্তর চিন্তাগুলো, সেগুলো নিয়ে ওনার সাথে বহু সময় আলোচনা হয়েছে। সকাল সকাল মন খারাপের খবরে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরাও। আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনা করেন তারা। তার মতো একজন ত্যাগী প্রো পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এইভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। মূলত তিনি একজন ধ্রুপদী রাজনীতিবিদের যে আলাদা যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তার মধ্যে ছিল, সেটা হচ্ছে কর্মী বৎসল যে রাজনীতি। কয়েক দফায় জানাজা শেষে চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই বিএনপি নেতাকে। 1942 সালে জন্ম নেয় আব্দুল্লাহ আল নোমান একসময় বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গেও রাজনীতি করেন। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে যোগ দেন সেখানে। চট্টগ্রামের জনপ্রিয় নেতা আব্দুল্লাহ আল নোমান এমপি ও মন্ত্রীও ছিলেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএইডের $29 মিলিয়ন অর্থের বিষয়টি অর্থ মন্ত্রণালয় নয়, খতিয়ে দেখবে এনজিও ব্যুরো। তবে এই অর্থের অপব্যবহারের প্রমাণ পেলে তার ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। সচিবালয়ে এমন কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। উপদেষ্টা বলেন, রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সবকিছু করা হবে, নিশ্চিত করা হবে চাহিদার সাথে সমন্বয় রেখে পণ্য সরবরাহ। একই সাথে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেশবাসীর, ব্যবসায়ীরা আর নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিনিয়োগ বাড়বে না। ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড, গণহত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধের বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে সমাবেশ করেছে গণহত্যার ন্যায় বিচার এবং সার্বভৌমত্ব রক্ষা আন্দোলন। বিকেলে পিলখানা হত্যাকাণ্ডের 16 বছর উপলক্ষে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার জন্য গুম, খুন আর সামরিক বাহিনীকে দলীয়করণ করে ব্যবহার করেছে। পিলখানা হত্যায় যারা বাহিনীর ভেতর থেকে জড়িত ছিল তারা এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। 2009 সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই ভারত এই হত্যার ষড়যন্ত্র করে। আর শেখ হাসিনা সরকারকে 2008 সালে ক্ষমতায় বসিয়ে পিলখানা হত্যাকাণ্ড বাস্তবায়ন করে ভারত। বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তারা। জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করে সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। আওয়ামী লীগকে 2008 সালে ক্ষমতার চেয়ারে বসার 1.5 মাসের মাথায় পিলখানায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ভারত বাস্তবায়ন করেছে শেখ হাসিনাকে ব্যবহার করে। একটা বিরাট
সম্পদ সেনাবাহিনী এতগুলি কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করলো, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। গুম খুন এই সব কিছুর যদি বিচার আমরা না করতে পারি সবাই মিলে, তাহলে তো আমরা কোথাও কোনো কমিশন থেকে বিচার করতে পারবো না। সারা দেশে বাড়তে থাকা ছিনতাই ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই প্রতিবাদে অংশ নেন শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশজুড়ে ছিনতাই, ডাকাতি আর ধর্ষণের ঘটনা প্রকট আকার ধারণ করেছে, আর এসব ঘটনার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দেশের নৈরাজ্য বন্ধ, নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষকের ফাঁসি সহ 4 দফা দাবি তুলে ধরেন। সেই সাথে দাবি আদায়ে 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারলে সেই দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান শিক্ষার্থীরা। ধর্ষণের মতো অপরাধে অপরাধীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হোক। বর্তমানে যে অরাজকতা বিরাজ করছে এটা নির্মূলে যথাসম্ভব ইফেক্টিভ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমে প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দিতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো ইফেক্টিভ কোনো পদক্ষেপ না দেখি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার গদি ছাড়তে হবে। ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ফেস্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই আয়োজনে ক্যারিয়ার ক্লাবের সভাপতি আয়েশা হুমায়রা খান মুলেসা বলেন, যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট তারা পড়ালেখা শেষ করে কোন দিকে তাদের ক্যারিয়ার করতে চান সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। সরকারি বেসরকারি সেক্টরে যাবে কিনা এই বিষয়ে এখানে আলোচনা করা হয় এবং MBBS শেষ করার পর শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে কি পরিকল্পনা করবে সেটাকে চিন্তা করে এই ক্যারিয়ার ফেস্টের আয়োজন করা হয়েছে। এই ফেস্টার মাধ্যমে আমরা আমাদেরকে অনেক বেশি আপগ্রেডেড করতে পারবো, আমরা আমাদের নিউ ক্যারিয়ার এবং ফিউচার সম্পর্কে জানতে পারবো। ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাবকে দেখে অন্যান্য মেডিকেল কলেজগুলোতেও এই ক্যারিয়ার ক্লাব চালু হবে। ক্যারিয়ার ফেস্ট এটা আমাদের প্রথমবারের মতো হলো। ইনশাআল্লাহ আমাদের টার্গেট আছে যে পরবর্তীতে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট করা এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতেও যেন আমাদের একটা ক্যারিয়ার ক্লাবের ব্রাঞ্চ থাকে। DUTS এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন এই আয়োজনে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন DUTS এর উপদেষ্টা ডক্টর ইশতিয়াক এম সৈয়দ সহ আরও অনেকে। আর এই ট্যুরিজম কার্নিভালে তুলে ধরা হয়েছে বাংলাদেশের পর্যটন খাতে টেকসই উন্নয়ন এবং যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব। পরিবেশ সচেতনতা বাড়াতে পরিচালিত হয় ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি এবং শুরু হয় কুইজ প্রতিযোগিতার প্রথম পর্ব। আগামীকাল কার্নিভালের দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ট্যুরিজমের পাশাপাশি ক্ষুদ্র যেসব উদ্যোক্তারা আছে আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে, তাদের যেসব প্রোডাক্ট বা যেসব জিনিসপত্র নিয়ে তারা তাদের উদ্যোক্তার কাজগুলো শুরু করেছেন, তাদেরকেও আসলে আমরা এই ছোট্ট পরিসরে একটু প্রমোট করার বা প্রমোশন করার সুযোগ করে দিয়েছি। ভ্রমণ পিপাসু মানুষরা যেন বাংলাদেশের সংস্কৃতি নিয়ে সচেতন হয় এবং ইকো ট্যুরিজম নিয়ে সচেতন হয়, সেই ব্যাপারে আমাদের অর্গানাইজেশন কাজ করে যায়। বিকাশ করার ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি ভূমিকা রাখতে পারে। তো সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বাংলাদেশ ট্যুরিজম কার্নিভালটা আমরা এবছর প্রথমবারের মতো আমরা শুরু করতে যাচ্ছি। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে 42তম উদয়ন বিজ্ঞান মেলা। 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছে উদয়ন সায়েন্স ক্লাব। বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। উদ্ভাবনকে উজ্জীবিত করে কৌতূহলকে উদ্দীপিত করা এই মূল আদর্শ ধারণ করে 42তম উদয়ন বিজ্ঞান মেলা জ্ঞানের প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করেছে, যা মেলায় সাফল্যের অন্যতম কারণ। মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় 500 শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1000-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞান মেলার প্রাণ হলো শিক্ষার্থীরা। ওরা ওদের মেধা, সৃজনশীলতা সব কিছু দিয়ে সুন্দর সুন্দর প্রজেক্ট উপস্থাপনের মধ্যে দিয়ে বিজ্ঞান মেলাটাকে অনেক সুন্দর করে তুলেছে। এই বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আমরা আমাদের যে ছোট ভাই বোনরা আছে বা পরবর্তী প্রজন্ম আছে, তারা কিভাবে বিজ্ঞানকে আরো ভালোবাসতে পারে, তারা বিজ্ঞানকে আরো কিভাবে জানতে পারে, সেটা আমাদের মূল উদ্দেশ্য তাদেরকে জানানো।
কুড়িগ্রামের রাজারহাটের রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। সকালে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন হয়। আর 3 দিনব্যাপী মেলার অর্ধশতাধিক স্টলে নানা ধরনের কৃষিপণ্য, কৃষি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নূর আলম সহ আরো অনেকে। পরে আলোচনা সভা হয় সেখানে। অনুষ্ঠিত হলো বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ভাষা শহীদদের প্রতি গভীর সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে কুচকাওয়াজ ও দলীয় নৃত্য দিয়ে শুরু হয় এই আয়োজন। প্রতিষ্ঠানে স্কাউট দল গার্ড অফ অনার প্রদান করে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আব্দুল মালেক স্যারকে প্রতিযোগিতায় দৌড়, মোরগ লড়াই, স্মরণ শক্তি পরীক্ষা এরকম নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যক্ষ সাজ্জাদুর রহমান আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। এক্সট্রা একাডেমিক কারিকুলাম, যেটি সহশিক্ষা কার্যক্রম বলা হয়, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, তারই অংশ হিসেবে আমরা এই বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমার বিশ্বাস যে শিক্ষার্থীরা তাদের মননে, তাদের চিন্তা চেতনায় এই ক্রীড়া বিষয়টিকে তাদের অন্তর্ভুক্ত রাখবে এবং তারা ভবিষ্যতে তাদের সুস্বাস্থ্য গড়ে তোলার পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এই ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আরও বাড়াতে আইনি পরিবর্তন আসছে। আর এই সংক্রান্ত প্রস্তাবনা 3-4 মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করা হবে। বিকেলে সিপিডি আয়োজনে সেমিনারে এই তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। বলেন, আইনে পরিবর্তন এলে আর কেউ রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না। একই সাথে তিনি জানান, সংকট উত্তরণের পথে ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল। আর এই দুইটা ব্যাংকের অবস্থা ভালো হলে ব্যাংকিং খাতের অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করেন রোজার সময় পণ্য মূল্য বৃদ্ধি হবে না। জানান, ইতিমধ্যে মূল্যস্ফীতির হার 12.5% থেকে নেমে 10% এসেছে। কয়েক মাসে বেড়েছে এলসি খোলার পরিমাণ। গভর্নর আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরেও পুনর্গঠন কার্যক্রম চলছে। বাংলাদেশ ব্যাংকের অটোনমি ইস্যু, এই ব্যাপারে মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নীতিগতভাবে হয়েছে চিফ অ্যাডভাইজার এন্ড আদার্স, যেটা করা হবে। আমরা এই জন্য প্রস্তুতিটা নিচ্ছি। আশা করি আমরা 3-4 মাসের মধ্যেই আমরা এটাকে ক্যাবিনেটে নিয়ে যেতে পারবো। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।